ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। সন্দেশখালী, আবার সন্দেশখালী। সন্দেশখালী খালি নিয়ে আতঙ্ক যেন কাটছে না, সন্দেশখালীর পেছন থেকে বিতর্ক যেন কোনোদিনই সরবে না। আবার এক মহিলার অভিযোগটা গুরুতর। রুমেলা, উনি বলছেন যে গত রাত্রিরে তাকে তিনজন দুষ্কৃতী মুখ ঢেকে তুলে নিয়ে যায়, ধর্ষণের চেষ্টা করে, শ্লীলতাহানি করে, হত্যার চেষ্টা করে। কারা এরা? একেবারে যে প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে যে এই সন্দেশখালী, যার নাম আমরা কিছুদিন আগে পর্যন্ত সন্ত্রাসখালী অনেকেই বলতে শুরু করেছিলেন, সেখানে বারবার এই ধরনের নারী নির্যাতনের ঘটনা। কি মনে হয় কেন? আমার একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আমি আলোচনাটা তোমার সঙ্গে করতে চাই। দেখো, এটা অদ্ভুত একটা, এই গত 1-2 সপ্তাহে তৃণমূল ভার্সেস বিজেপি, তারা যেন বিভিন্ন মহিলাকে নিয়ে টানাটানি করছেন। একদল বলছেন অভিযোগ করতে বাধ্য করা হচ্ছিল, অন্যজন বলছে না, অভিযোগ তুলে নিতে বাধ্য করা হয়েছিল টাকার বিনিময়ে। ভাবছো কোন জায়গায় রাজনীতিটা গেছে আমাদের, যে একজন মহিলাকে বলতে বাধ্য করা হচ্ছে তোমায় 2000 টাকা দিচ্ছি, তুমি ধর্ষণের অভিযোগ করো। আরেক পার্টি বলছে যে না, তোমায় আমি 3000 টাকা। একজন মহিলা তার সম্ভ্রম বিসর্জন দিচ্ছেন, এই অভিযোগ যেগুলো উঠছে কিছু টাকার বিনিময়ে। আমি তো সেটাই তো অবাক হয়ে যাচ্ছি যে আজকে আমাদের রাজনীতি কোথায় গেছে, যে একটা মহিলার সম্ভ্রম 2000 টাকায় বিকোচ্ছে সন্দেশখালীতে। কে ঠিক কে বি ঠিক, তৃণমূল ঠিক না বিজেপি ঠিক, আমি জানি না, কিন্তু আজকে এটাই হচ্ছে ঘটনা। সন্দেশখালীতে মহিলাদের নিয়ে টানাটানি। তারা আজকে দাবার বোর্ডে, তারা দাবার বোর্ডের গুটি হয়ে গেছেন দুটোই। আচ্ছা, সৌরভ দত্ত আছেন একেবারে আমাদের প্রতিনিধি, সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে। একটা বাইট শুনবো আমরা, তার আগে একটি বক্তব্য শুনবো এবং তারপর আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত থাকবেন। সন্দেশখালীতে যে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে যে সিভিক ভলান্টিয়ারের স্ত্রী, তিনি তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার টিভি9 বাংলার মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো। দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকায়ের নামও উল্লেখ করেছে। ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালীর এসব ঘটনা সাজানো, এনাকে সরিয়ে দিলে সন্দেশখালীতে সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে, কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। সৌরভ দত্ত, রুমেলা এই মহিলার সঙ্গে কথা বলছিলেন, তুমি কি কোনোভাবে সৌরভ দত্তর সাথে যোগাযোগ করতে পারবে? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, এই সন্দেশখালী বারবার যেখানে এই নারী নির্যাতনের অভিযোগগুলো উঠছে, কোথাও কি কোনো সন্দেশ দেওয়ার চেষ্টা রাজনৈতিক দলগুলোর? রুমেলা, দেখো, সন্দেশখালী যেন অভিযোগের নাগরদোলা। সেই নাগরদোলাতে কখনো তৃণমূল আপার হ্যান্ড, কখনো বিজেপি আপার হ্যান্ড। আপাতত বিজেপির কে অনেকটা বেশি জমি দিয়ে এখানে যে অভিযোগটা দায়ের করেছে নির্যাতিতা, তার যে অভিযোগ, তাতে কিন্তু বিজেপি অনেকটা অক্সিজেন পেয়েছে। কারণ গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ভিডিওগুলো প্রকাশ্যে আসছিল, নির্যাতিতা যেভাবে অভিযোগ প্রত্যাহার করছিল, তাতে তৃণমূলের বলতে শুরু করেছিল যে আমরা যেটা বলছিলাম প্রথম ডে 1 থেকে, যে সন্দেশখালীর আন্দোলন পরিকল্পিত, সেটাই এই বক্তব্যকে প্রতিষ্ঠিত করছে। এরপরে থানা ঘেরাও কর্মসূচি হয়, সেখান থেকে দিলীপ মল্লিক, পিকাই দাসকে, দিলীপ মল্লিক আক্রমণের মুখে পড়েন, তাতাই গায়েন যুবকর্মী তারা আক্রমণের মুখে পড়েন। সৌরভ, আমি তোমার একটা প্রশ্ন, তোমার কাছে তুমি সন্দেশখালী, তোমার মতন এত ভালো কাভার কোনো মিডিয়া করেনি। তুমি সন্দেশখালীর প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা পাড়ার খবর জানো। আমাকে এটা বলো তো, আমি তো অনেক দূরে সন্দেশখালী, আমি তো স্টুডিওতে বসে আছি। আমার কোথাও যেন এটা মনে হচ্ছে যে মহিলাদের সম্ভ্রম নিয়ে টানাটানিতে সন্দেশখালীর মহিলারা রাজনীতির বিজেপি তৃণমূলের দাবার গুটি হয়ে যাচ্ছে। কে কাকে কখন আপার হ্যান্ড দিতে পারে, সেই তার প্রতিযোগিতা চলছে এবং তার ভিকটিম হচ্ছেন মহিলারা। তোমার কি মনে হয়? অনির্বাণদা, দেখো, ঘটনা পরম্পরা তাতে ঘটনা পরম্পরা থেকে নির্যাস কিন্তু তাই দাঁড়াচ্ছে যে কখনো যারা নির্যাতিতা, যারা অভিযোগ করেছিলেন, যারা যে প্রত্যাহার করে নিচ্ছেন, তারা যে বয়ানটা দিচ্ছেন, সেটা কখনো বিজেপিকে অক্সিজেন যোগাচ্ছে, কখনো আবার যখন পাল্টা আবার নির্যাতিতারা আসছেন, সেক্ষেত্রে কিন্তু কখনো
আবার তৃণমূলকে অক্সিজেন যোগাচ্ছে। ফলে দু দলের পক্ষ থেকে কোনো না কোনো মহিলা কখনো কখনো সেই অভিযোগগুলোকে নিয়ে আসছেন, কিন্তু মহিলারাই আছেন সেই সামনের সারিতে, সেটা আন্দোলন হোক, সেটা অভিযোগ করা হোক বা অভিযোগ প্রত্যাহার করা হোক। এবং এক্ষেত্রে যেটা লক্ষণীয় যে যখন তৃণমূল এই অভিযোগের নাগরদোলায় আপার হ্যান্ডে ছিল, তখন দিলীপ মল্লিক, পিকাই দাসের বিরুদ্ধে বারবার বিজেপি কর্মীরা অভিযোগ করছিলেন। তারাই এসে ধন্যবাদ সৌরভ, তুমি সঙ্গে থাকো। আমি আমাদের সারাদিন ধরে খবর আছে রুমিনা, সন্দেশখালিতে গেলে আজকে নানা রকম ঘটনা ঘটছে সারা দেশে, সারা রাজ্য জুড়ে। তোমার কাছে আর কি খবর আছে? সন্দেশখালি যেরকম একটা দিনের অন্যতম শিরোনামে থাকার মতো খবর, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যেই খবরগুলোর ডিটেল আপনাদের দেব। প্রথম কোন খবর? নিয়োগ দুর্নীতির নতুন পর্দাফাঁস। অযোগ্যদের নাম্বার সুকৌশলে বাড়াতে নাইসাকে কার্যত পুরস্কার দেয় এসএসসি। আর এসএসসির ভেদ গিয়েছিল নাইসা কর্তা নীলাদ্রি দাসের কাছে, এমনই সূত্রের খবর। সিবিআই এর হাতে রয়েছে বিস্ফোরক নথি। উপহার হিসেবে রাজ্যের আরও নিয়োগের দায়িত্ব পায় নাইসা। আপার প্রাইমারি শারীর শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীদের নিয়োগের বরাদ্দ দেওয়া হয় নাইসাকে। খবর সূত্রে নীলাদ্রিকে তালিকা মেল করেছিলেন খোদ শান্তিপ্রসাদ সিনহা। আরও একটি গুরুত্বপূর্ণ খবর বানারহাট, আর সেখানে আক্রান্ত বিএলআরও দপ্তরের রেভিনিউ অফিসার সহ 2 বেআইনি বালি পাচারকারীদের হাতে আক্রান্ত। বালি পাথর পাচারের বিরুদ্ধে অভিযান, সে অভিযানে নামেন সরকারি কর্মীরা। আংরা ভাষা এলাকায় বালির কারবারিরা হামলা চালায় বলে অভিযোগ। বীরভূম, নজর থাকবে সেখানেও, কারণ মল্লারপুরে বচসা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। গ্রামবাসীদের হামলায় মাথা ফাটল এসআইএ। গ্রামবাসীদের মারে জখম 3 পুলিশ আধিকারিক সহ 8 থেকে 10 জন। এক পুলিশ আধিকারিকের মাথায় 28টি সেলাই। প্রেম ঘটিত বচসা থামাতে গিয়েছিল পুলিশ, আর তখনই হামলা। ঘটনার পরই গ্রামে পুলিশের অভিযান, ধরপাকড়। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত শাসক। নওশাদ সিদ্দিকীর সভার আগেই এই উত্তেজনা। সকালে তৃণমূলের সঙ্গে এক আইএসএফ সমর্থকের হাতাহাতি হয়। নওশাদের সভার জন্য পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা, সেই সময় হাতাহাতি হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক। পাশাপাশি খুব ইন্টারেস্টিং, লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে আইএনডিআই এর জোট ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পঞ্চম দফা ভোটের দিন কয়েক আগে দলের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার চুঁচুড়া সভা থেকে তার সাফ ঘোষণা, কেন্দ্রে আইএনডিআই এর জোটের সরকার তিনি বাইরে থেকে নেতৃত্ব দিয়ে সরকার গড়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে থেকে সমর্থনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং নিজের মতো করে আজও কিন্তু তার একটা ব্যাখ্যা দিয়েছেন। আগে বক্তব্য শুনি, তারপর আলোচনায় যাই। ভোট নিয়ে কাটাকুটি করবেন না, তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। রাজ্যে আসলে নেই, কিন্তু জাতীয় স্তরে তিনি আছেন, এটাই কি বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো রুমিলা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুদিন ধরে কাছ থেকে দেখছি। আমি গতকালের বাইকটাও যদি শোনাতে পারি শোনাবো। এই লাস্ট গতকাল এবং আজকের তিনি কিন্তু যখন একটা কিন্তু মাথায় রাখবে, অনেকে ভাবেন মমতা ব্যানার্জি দুম করে হঠাৎ ইচ্ছে হলে একটা কোনো কিছু বলে দিলেন না। দেয়ার ইজ আ মেথড ইন দ্য ওয়ে হি টকস। তিনি চাই করেন খুব পরিকল্পনা মাফিক। এই 3rd ফেজ 4th ফেজের পরে তিনি স্টেটমেন্টটা করছেন। তিনি কি কিছু গন্ধ পাচ্ছেন বা তিনি কি কিছু বার্তা দিতে চাচ্ছেন? হঠাৎ কেন বললেন যে আমি জোটে আছি? বললেন খুব কনফিডেন্টলি বললেন আমি জোটে আছি, কিন্তু গতকাল বললেন যে আমি জোটে অবশ্যই আছি, কিন্তু আমি বাইরে থেকে আছি। জন্মদাত্রী বলছেন যে আমি সন্তানের অন্নপ্রাশনে পার্টিসিপেট করবো, অবশ্যই টাকা দেবো, আমি দেবো, কিন্তু আমি যাবো না। আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। আমরা কি একবার আমাদের সহকর্মী আছেন দীর্ঘদিনের রাজনৈতিক সংবাদদাতা রাজা চট্টোপাধ্যায়, আমরা কি রাজার সাথে একটু রাজা আমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে জানতে চাই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আজকে
কি বোঝাতে চাইলেন মমতা? দেখো রাজা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিছু বলেন তিনি ডেফিনেটলি একটা কোনো মেসেজ দিতে চান। সেটা কি মেসেজ তোমার কি মনে হয়? অনির্বাণদা, প্রশ্নটা যেটা মানে ডিবেটটা শুরু হয়েছিল যে বাইরে থেকে নেতৃত্ব দেওয়া কিভাবে সম্ভব, বাইরে থেকে থাকা না থাকার থেকেও যেটা বড় প্রশ্ন যে নেতৃত্ব বাইরে থেকে দেওয়া কি করে সম্ভব। তিনি কি তাহলে নন প্লেইং ক্যাপ্টেনের কথা বলতে চেয়েছিলেন, এরকম কোনো ভূমিকার কথা বলতে চেয়েছিলেন, বা তিনি কি বিনয় দেখিয়েছিলেন যে আমার যতদূর রোল হয় মানে পার্ট অ্যান্ড পার্সেল আমার যা আছে, যত সিট পাই তোমাদের সাপোর্ট দিয়ে দেবো, কিন্তু আমি কোনো নেতৃত্বের দাবিদার নই। আমার মনে পড়ছে 2004-এর একটা সিমিলার ঘটনা, আমি জানি না পুরো আলোচনাটাই হাইপোথেটিক্যাল হচ্ছে। বুদ্ধদেব বাবু সেবার বলেছিলেন যে এই সরকার, মনমোহন সিংয়ের প্রথম ইউপিএ সরকার, এই সরকার আমাদের কথায় উদ্বোস করবে। কেন? কারণ 35টা আসন 2004-এ বামেরা সাপোর্ট দিয়েছিল মনমোহন সিং সরকারকে, গোটা দেশে পেয়েছিল 62টা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও স্ট্রেট ওয়ে সম্ভবত এটা বোঝাতে চেয়েছেন যে আমার সমর্থন। রাজা খুব পরিষ্কারভাবে এই বার্তাটা কার উদ্দেশ্যে? কংগ্রেসের উদ্দেশ্যে কোনো স্পেসিফিক বার্তা দিলেন মমতা? অবশ্যই অনির্বাণদা, কংগ্রেসের উদ্দেশ্য তো বার্তা বটেই যে তুমি আর যাই করো আমাকে বাদ দিয়ে করতে পারবে না, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম তিনি কোথাও একটা বার্তা অন্য দলকেও পাঠাতে চাইলেন বলে কংগ্রেসের অভ্যন্তরে আলোচনা শুরু হয়ে গেছে। আর একটা বিষয় অনির্বাণদা আমি বলতে চাই, সেটা হচ্ছে কংগ্রেস যদি ভালোভাবে জিতে আসে, পুরোটাই হাইপোথেটিক্যাল, তাহলেও কিন্তু যদি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ম্যাসিভ রেজাল্ট না করে তাহলে কিন্তু কেক ওয়াক হবে না। রাজা, খুব ছোট্ট করে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বার্তা দিচ্ছেন সেই নিয়ে আলোচনা তো হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ দফা নির্বাচনের পর যখন এই কথা বলছেন, তিনি কি কোনো বার্তা পেয়ে কথা বলেছেন? অবশ্যই বার্তা তো এটা বটেই, তার কারণ এখন তো কেউ ক্যালকুলেট করে এক্সাক্ট ফিগার কি হবে সেটা বুঝতে পারছে না, ফলে সবাই সব দিক একই সঙ্গে ছুঁয়ে রাখছেন, টাচ করে রাখছেন। দেখো আমি একটা যে উদাহরণটা দিতে যাচ্ছিলাম, 2011 সালের আগে রাজা অবশ্যই নজর থাকবে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, এই যে বাইরে থেকে ওটাও শুনে নিতে হবে আমাদের, ওটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো। অনির্বাণী, রাজনীতি এটাকে বলে আরো ভালো করে তুমি বলতে পারবে যে এটা সম্ভাবনার জায়গা। এখানে আমরা দেখেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন বদলা নয় বদল চাই, যেই পরিবর্তনের ডাক তিনি 2011 সালের আগে দিয়েছিলেন এবং তারপরে সেই বদলটা আমরা দেখেছি। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে গিয়ে, তুমি দেখেছো কিনা জানো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যথেষ্ট ক্ষিপ্ত লাগলো তাকে, যথেষ্ট রাগত স্বরে বললেন যে বদল। শুনেনি বাইকটা, তুমি শোনাও একটু আমাদের। একেবারে বদলার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনও জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনও পড়ে আছে, আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। রুমেলা, আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন আজকে, অন্তত পূর্ব মেদিনীপুরের লড়াইটা কিন্তু বেশ জম্পেশ হবে। তমলুকার কাঁথিতে উনি যে ভাষায় এবং যে টোনে কথাটা বললেন, আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা বেশ জমজমাট লড়াই হবে। আমার কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিরোধী দলনেত্রী, আবার শুভেন্দু অধিকারী বর্তমানে বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী যেভাবে তার বিরোধিতা গড়ে তোলেন, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম, যেই নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিটা শক্ত করেছিল, সেখানে দাঁড়িয়ে যখন বদলার হুঁশিয়ারি দিচ্ছেন, সেটা তো যথেষ্ট সিগনিফিকেন্ট নাকি? ইলেকশনের আগে এবং পরে আমাদের কিন্তু রুমেলা নন্দীগ্রামের দিকে, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু বা অধিকারীদের গড়, সেখানে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। তোমাকে আমাকে রোজ একটা দুটো করে টিম পাঠাতে হবে, যা মনে হচ্ছে। যাই ভোট নিয়ে যাওয়ার কথা হচ্ছে, রুমেলা তুমি তো প্রচুর ভোট দেখেছো, ভোটের প্রচারের তুমি নতুন কি দেখেছো?
আসলে প্রচারের ধরনটা বদলেছে। কখনো আমরা দেখেছিলাম হার্ড কপির প্রচার, এখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি নানা রকমভাবে প্রচারের গান, থিম সং, ইনফ্যাক্ট মিমের মধ্যে দিয়েও এখন প্রচার হচ্ছে। কেন, নতুন কোনো ইনফরমেশন রয়েছে? তুমি একটা ইন্টারেস্টিং খবর তোমাকে শোনাই এবং দর্শকদেরও শোনাই। ভোট প্রচারে তো আমরা এআই, নানা রকম এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললো, মিম, সব তো জানি, সবাই আমরা শুনেছি সেটা। তাই বলে বিয়ের কার্ডে প্রচার শুনেছেন কোনোদিন? বিয়ের কার্ডে প্রচার, সত্যি সত্যি সেই কাজটা একজন করে ফেললেন। কিন্তু তিনি হচ্ছেন তেলেঙ্গানার এক যুবক। নিজের বিয়ের কার্ডে লিখে দিলেন, উপহার লাগবে না, শুধু নরেন্দ্র মোদীকে ভোট দিন। তবে ভোটের মাঝে এরকম আর্জি জানিয়ে কিন্তু একটু বিপাকে পড়েছেন তিনি, সেই বরকে, এবং সেই গল্পটা শোনাবো। আমি এখন বিদায় নিচ্ছি নিউজ কর্নার থেকে। রুমিলা থাকবে আমাদের সাথে। দেখুন এই ইন্টারেস্টিং গল্পটা। বিয়ের কার্ডে অতিথিদের কোনো উপহার না আনার অনুরোধ নতুন নয়, কিন্তু তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় বিয়ের কার্ডে উপহারের বদলে চাওয়া হলো ভোট, তাও নরেন্দ্র মোদীর জন্য। কার্ডে সাফ লিখে দেওয়া হয়, লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ভোট দিলেই তা হবে বিয়ের উপহার। এরপরে এই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়। বিষয়টি খতিয়ে দেখতে মোদী ভক্ত বরের বাড়িতে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। যদিও ওই যুবকের দাবি মোদীর প্রতি ভালোবাসা থেকেই এমনটা করেছেন, নির্বাচনী বিধি তিনি ভাঙেননি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.